তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের বিষয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা কি অসম্মানিত এই দেশে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন মুক্তিযোদ্ধা, একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সালাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরেকজন মুক্তিযোদ্ধা রয়েছেন আমাদের সঙ্গে, আরেকজন আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, চাকসু ভিপি, মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা। হীরা ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করব আজ 16 ডিসেম্বর বিজয় দিবস। 1971 সালের এই দিনে 30 লক্ষ শহীদ এবং আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি। এবং আজকে আমরা এই জায়গায় এসে কথা বলবার যে সুযোগ, জাতির সূর্য সন্তানেরা তাদের সব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাদের জীবন উৎসর্গ করে আমাদের এই সময় উপহার দিয়ে গেছেন। কিন্তু 54 বছর পরেও আপনারা যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, আপনারা কি কখনো মন খারাপ হয় আপনাদের? কখনো কি বিব্রত হয়ে যান বর্তমান বাস্তবতা এবং 71-এর যে চিন্তা, যে স্বপ্ন, এগুলো নিয়ে? শুরু করতে চাই সালাম ভাই আপনাকে দিয়ে। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক মুক্তিযোদ্ধা, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা। আপনি যেটা বলেছেন প্রশ্ন সঠিক। আসলে মাঝে মাঝে একেবারে যে বিব্রত হই না বা চিন্তায় ফেলে না, এটা কোনোভাবেই অস্বীকার করব না। কারণ একটা স্বপ্ন নিয়েই তো যুদ্ধে গিয়েছিলাম, সেই কৈশোরে জীবনের প্রথম না বোঝা প্রেম। না বোঝা, হ্যাঁ। সেই সময় আমি যখন যুদ্ধে যাই, তখন আমি নর্ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র। দাড়ি মোচও কিন্তু ঠিক মতো উঠে নাই, একেবারে কৈশোর। একেবারে কৈশোর, সবেমাত্র স্কুল থেকে পাশ করেছি। তো সেই সময় বুঝতেই পারেন যে সেই সময় দেশপ্রেমটা কতটুকু ছিল। কারণ স্কুলে থাকা অবস্থায় 69-এ ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু, এবং তার পরবর্তী পর্যায়ে পার্থক্যটা এখানেই যে সেখানে যে মূল রাজনৈতিক দল ছিল, তারা চাচ্ছিল পাকিস্তানের সাথে সহাবস্থান, তাই না? তারা চাচ্ছিল পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা চেয়েছিল। হ্যাঁ, তারা চাচ্ছিল স্বায়ত্ত শাসন। আর আমরা যারা ছাত্র রাজনীতি করেছে, আমাদের সেই সময়ই চাওয়া ছিল স্বাধীনতা। যখন 70-এর নির্বাচন হয়, 70-এর নির্বাচন কিন্তু স্পষ্ট, আমার মনে আছে যে আমরা সেই সময় স্লোগান দিয়েছি, ভোট চেয়েছি স্বাধীনতার পক্ষে, যে আপনার এই দেশ স্বাধীন, পাকিস্তানিদের সাথে আর আমাদের বনিবনা হবে না, কাজে এই দেশটা আমাদের স্বাধীন করতে হবে। আপনারা যদি স্বাধীনতা চান তাহলে আপনারা একটা ভোট দিবেন। সালাম ভাই, 54 বছর পরে এসে আপনি যখন শুরু করলেন যে আলোচনা শুরুতেই যে মাঝে মাঝে মন খারাপ হয়, কেন আসলে মন খারাপ হয়? না, মন খারাপ মানে চূড়ান্ত হবে না, কিন্তু স্বাভাবিকভাবে একটু তো খারাপ, মানে কিছুটা স্বাভাবিক লাগে। কারণ এইটার জন্য তো সেই সময় যুদ্ধে যায়নি। মনে কর যুদ্ধে যাওয়া মানে কি, সেই সময় জীবনকে উৎসর্গ করা। মানে কি এমন পরিস্থিতি হলো যে মন খারাপ হয়? না, মন খারাপ হয় যখন দেখি যে আসলে মুক্তিযুদ্ধের স্বপ্ন তো বাস্তবায়িত হয় নাই। আবার মাঝে মাঝে শুনি যে মুক্তিযুদ্ধের সেই সমস্ত স্মৃতিগুলোকে মুছে দেওয়ার চেষ্টা। এবং এই 54 বছর পরে এসে আমাদের শুনতে হচ্ছে যে 71-এর প্রজন্ম ছিল নষ্ট প্রজন্ম। এটা এই 54 বছর এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের বক্তব্য কিন্তু আসছে। না, সেটাই। আরেকটা যখন ধরেন, যখন মুক্তিযুদ্ধের সাথে যখন 24-এর অভ্যুত্থানের সাথে মিলানোর চেষ্টা করা হয় বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, আবার মাঝে মাঝে মানে আমাদের মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা পর্যন্ত চলে আসে। অর্থাৎ এই সমস্ত কারণে মন খারাপ না, তখন ক্ষোভটা আসে, মানে আবার সেই কৈশোরে ফিরে যেতে ইচ্ছা হয়। আবার সেই কৈশোরে ফিরে যেতে ইচ্ছা হয়। এবং সেটা তো এইটা অন্তত বলতে পারি যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছি, আমরা যারা বেঁচে আছি, আমরা বেঁচে থাকা অবস্থায় অন্তত সেটা কখনো সম্ভব হবে না যদি কেউ চিন্তাও করে থাকে। আর আরেকটা যেটা বলতে চাই, যে বাংলাদেশের জনগণ কিন্তু খুব রাজনৈতিক সচেতন, খুবই রাজনৈতিক সচেতন। দেখেন, যখন আমরা সেই সময় পাকিস্তান আমলে যখন আমরা আন্দোলন করি বা যুদ্ধে যাই বা যুদ্ধ
যুদ্ধে জয়লাভের জন্য সেই সময় চেষ্টা করেছে। আমরা তো জনগণের সাথে মিশতে হয়েছে, কৃষক শ্রমিক তারাই তো আমাদেরকে জায়গা দিয়েছে, তারাই আমাদেরকে খাইয়েছে। সেই সময় সাধারণ মানুষ আপনাদের চোখের ভাষা বুঝতো, বুঝতো। তাদের মনের ভাষাটাও মনের আপনারা ভাষাটা আমরাও বুঝতাম। আবার সেই সময় দেখেন, সেই সময় কিন্তু কারণ আমাদের তো এই অঞ্চলটা মুসলিম প্রধান, তাই না? যে পাকিস্তান যখন হইলো তখন তো মুসলিম প্রধান হিসাবেই এই অঞ্চলটা পাকিস্তানের সাথে আসছে, পাকিস্তানের সাথে আসছে। তো সেই সময় কিন্তু বলা হয়তো যে ইসলাম গেল, অর্থাৎ যদি দেশ স্বাধীন হয়ে যায় তাহলে ইসলাম চলে যাবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা মনে করে নাই। অর্থাৎ এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কিন্তু ফ্যানাটিক না, আবার স্বাধীনতা প্রিয়, আবার স্বাধীনতাও প্রিয়। আপনি যত কিছুই দেন না তারে, কিন্তু স্বাধীনতাটা যদি আপনি মিনিমাম তার মানে খর্ব করেন তাহলে কিন্তু সে সেটা মানবে 25-এ এসে কি এরকম কিছু দেখছেন বাস্তবতা? না। বাস্তবতা তো অবশ্যই, ধরেন 25-এর যে আজকে যে অভ্যুত্থান, এটাও তো এটার একটা ধারাবাহিকতার মধ্য দিয়েই। কারণ বাঙালি জাতি কখনোই মানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন সহ্য করে, কিন্তু বেশি দিন করে না, বেশি দিন করে না। এবং ওইটারই যে তা না হলে দেখেন 75-এ 71-এর পরে 75 ঘটলো কেন, 75-এর পরে 90 ঘটলো কেন, 90-এর পরে আবার এই 24 এসে ঘটলো কেন? এটা সব কিছুরই কিন্তু ধারাবাহিকতাটা সেখানে। অর্থাৎ ইতিহাস থেকে আমরা বলি শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আসলে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি না। এটাই হলো সবচেয়ে বড়। যদি শেখ হাসিনা তার বাবার এই পরিণতির জন্য যদি ওইকে কেন হলো সেটা থেকে যদি শিক্ষা গ্রহণ করত, সে যদি ইতিহাসটা পাল্টাতে না চাইতো এবং সে যদি গণতন্ত্রের পথটা উন্মুক্ত রাখতো, তাহলে কিন্তু আজকে তার এই পরিণতি হতো না। আজকে তার পরিণতির জন্য কিন্তু সে নিজেই দায়ী, তাই না? সেটা কিন্তু জোর করে কেউ তাকে এই পরিণতির জায়গায় ঠেলে দেয় নাই, সে নিজেই বেছে নিয়েছে এটা। এবং বাংলাদেশে যেটা কোনো সম্ভব না, আমরা কিন্তু বারবার এটা তাকে বোঝানোর জন্য চেষ্টা করেছে। বাংলাদেশে মানুষ এটা কখনো গ্রহণ করে না, কিন্তু তার বাবাকেই গ্রহণ করে না বলছেন আপনারা, মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন অনেকেই, আপনারা বলছেন গ্রহণ করে না, কিন্তু এক ধরনের মুক্তিযুদ্ধকে একটু হিউমিলিট করা, একটু নিচে নামানো, এবং বর্তমান সমসাময়িক রাজনীতি যদি দেখেন, সমসাময়িক রাজনীতিতে 71 কিন্তু চরম প্রাসঙ্গিক হয়ে এসেছে, এবং দুটি পক্ষ দুই ভাগে বিভক্ত। এবং একটি পক্ষ আজকে যখন 16ই ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস রাজনৈতিক দলগুলো পালন করছে, তখন যারা 1971 সালে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করে আসছেন যে তারা স্বাধীনতা চায়নি, বাংলাদেশ চায়নি, তারা আজকে জামায়াত ইসলামী, খোলামেলাই বলি, জামায়াত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং 71-এ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে তাহলে সেই গণহত্যার কি হবে? দায় কে নেবে? না, যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে। এটা তো অস্বীকার করার কোনো জো নাই। কথাটা হলো শোয়েন, ভালো হয়ে গেছি নিজে বললে তো হবে না, মানুষ বলছে কিনা যে ভালো হয়ে গেছে। শেখ হাসিনাও তো ভালো হওয়ার জন্য মানে একেবারে মাপ টাপ চায়, মাথায় হিজাব টিজাব পরে তসবি নিয়ে, তাই না, অনেক কিছুই করছিল যে আমাকে জীবন একটাবার সুযোগ দেন। তো একটাবার সুযোগ নিয়ে সে কি হয়ে গেল? স্বৈরাচার হয়ে গেল। 24 উপহার দিল, তাই না? 24 উপহার দিল। তো কাজেই ওরাও যে, কারণ সব কিছুই ধরেন আপনার একটা অতীত আছে, আমার একটা অতীত আছে, আমি যে দল করি সেই দলের একটা অতীত আছে, আজকে আওয়ামী লীগের একটা অতীত আছে, জামাতের একটা অতীত আছে। অতীত দিয়েই কিন্তু তাকে চেনা যায়, ভবিষ্যতে হ্যাঁ, অতীত দিয়েই তাকে চেনা যায় যে অতীতে আপনি কি করছেন। এই জায়গায় এই জন্য বলবো যে আজকে অতীতে বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করেছে সেটা দিয়ে কিন্তু এখনো বিএনপি গ্লোরিয়াস, বিএনপি দাঁড়িয়ে আছে। আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু শামসুজ্জামান হীরা ভাই আমাদের সাথে আছেন, মুক্তিযোদ্ধা হীরা ভাই। আপনার কাছ থেকে জানতে চাই, অতীত দিয়ে মানে শিক্ষা নিতে হয়, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, এবং অতীত যদি স্বীকার করা হয় তাহলে অতীতের দায়ভারও তো স্বীকার করতে হবে, এটি তো স্বাভাবিক প্রক্রিয়া। এবং আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে এই 16ই ডিসেম্বরে যদি কেউ দায় স্বীকার করে, সেই জায়গাটিকে আপনি মরেও তো যেতে পারতেন, আজকে আমাদের মাঝে নাও থাকতে পারতেন, সেটিকে আপনি এই দুইটি সময়কে কিভাবে এক করবেন? আপনাকে ধন্যবাদ। আজকে এই দিনে বিজয় দিবসের এই ক্ষণটিতে আমি আপনার সাথে কথা বলার শুরু করার আগে শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের মহান শহীদদের, এবং সাথে সাথে শ্রদ্ধা জানাই 24-এর সেই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদেরকে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই দেশে একটা সাম্য প্রতিষ্ঠার জন্য।
আমরা কেউই কোনো বিচ্ছিন্ন সময়ের মধ্যে, একটা বিশেষ সময়ের মধ্যে আমরা আবদ্ধ না। আমাদের একটা অতীত থাকে, একটা বর্তমান থাকে, এবং আমরা ভবিষ্যতে চিন্তা করি, ভবিষ্যতের দিকে অগ্রসর হই। মুক্তিযুদ্ধকে আমরা মনে করি এটা শুধু একটা যুদ্ধ ছিল না, একটা সামরিক যুদ্ধ ছিল না, শুধুমাত্র মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করাই মুক্তিযুদ্ধের মূল কাজ ছিল না। মুক্তিযুদ্ধের পেছনে কিছু আদর্শ ছিল, কিছু দর্শন ছিল, এবং সেই দর্শনগুলো কি, সেই আদর্শটা কি, যে আমরা যুদ্ধ করে পাকিস্তান থেকে একটা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করে আমরা এখানে এমন এক সমাজ নির্মাণ করব যে সমাজটা হবে সাম্যভিত্তিক, শোষণ বৈষম্যহীন। এবং আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা যেটা 10ই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যে ঘোষণাটা দিয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা তো মূল জিনিস। এবং এটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে পরে আমরা এই দেশে একটা সত্যিকার অর্থে একটা সোনার বাংলা, একটা সর্বজন গ্রহণযোগ্য, সর্বজনের জন্য স্বাচ্ছন্দ্যময়, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা যুদ্ধ করার সময় এই স্বপ্নটাকে সামনে রেখে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের সময় কার কি ভূমিকা ছিল এটা আমরা সবাই জানি। যুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি পাকিস্তানি বাহিনীকে বা পাকিস্তানি জান্টাকে সমর্থন দিয়েছে সক্রিয়ভাবে। আমাদের দেশের মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে, গত পরশুদিন আমরা বুদ্ধিজীবী দিবসটা পালন করলাম, মর্মান্তিকভাবে তারা হত্যা করেছে দেশটাকে মেধাশূন্য করবার জন্য। এইসব অপকর্ম করবার পর আজকে যে অবস্থায় আমরা উপনীত হয়েছি, সে অবস্থাতে যদি কেউ তার অতীতকে অস্বীকার করে নিজেকে পরিশুদ্ধ, স্বীকার তো করে নিল, স্বীকার করেও ওই খাসলো যায় না, মানে কি কয়লাকে ধুলে ময়লা যায় না, থেকেই যায়। আর আরেকটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে মুক্তিযুদ্ধের যে মূল দার্শনিক দিকটা, মানে এটাকে কি বলবো আমি, স্পিরিট, সেই স্পিরিটের সাথে তারা কি একমত? যারা আজকে ক্ষমা চাচ্ছে বা যারা, তারা তো সেটি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েই ক্ষমা চেয়েছেন। মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে সাম্য, মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে মানবিক মর্যাদা, মুক্তিযুদ্ধের মূল স্পিরিট হচ্ছে সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধের একটা আমার পরবর্তীকালে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। এখন এই যারা ক্ষমা চাচ্ছে তারা কি মুক্তিযুদ্ধের এই স্পিরিটগুলোর সাথে একমত? নিশ্চয়ই আমার মনে হয় একমত হওয়ার কথা না। কারণ তাদের আদর্শটা হচ্ছে বিশেষ একটা চিন্তা নির্ভর আদর্শ, মানে তাদের এই রাজনীতি বিশেষ একটা মানে সংকীর্ণ চিন্তাকে আশ্রয় করে তারা রাজনীতি। বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে আজকে র্যালিও করলো, বিজয় র্যালি। আমি তো অনেক কিছু করতে পারি, কিন্তু করার সাথে আমার ভিতরের যে জিনিসটা আছে, মর্মবস্তুটা, মর্মবাণীটা, এই মর্মবস্তু বা মর্মবাণীটা আমি কি পরিশুদ্ধ করতে পারি? কখনো পারি না। না, তারা তো বলেছেন যে তারা ভালো হয়ে গেছেন। তারা ভালো হয়ে কি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আসতে পারবেন? কখনো আসতে পারবেন কি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এতে? ওদের মৌলিকভাবে তাদের ভিত্তিটা হচ্ছে সাম্প্রদায়িক ভিত্তির উপর তারা প্রতিষ্ঠিত। তারা একটা বিশেষ ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। না, তাদের তো এখন আমরা দেখছি সনাতন ধর্মাবলম্বীরাও তাদের দলের নানান নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে হচ্ছে হাস্যকর ব্যাপার। এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। অনেকে অনেক কিছু করতে পারে। নাটক তো আমরা দেখি মাঝে মাঝে মঞ্চে, এরকম রাজনীতির মঞ্চেও অনেক নাটক অনেক সময় অভিনীত হয়, যেটার আসল চিত্রটা ঠিক ওই অভিনয়ের সাথে মেলে না। তাদের দলেও তো মুক্তিযোদ্ধা আছে। তাদের দলে মুক্তিযুদ্ধ থাকলেও কয়েকদিন আগে একজন বীর মুক্তিযোদ্ধা আক্তার, মেজর আক্তার যোগদান করেছেন। আপনাকে আমি এইটাই বলতে চাচ্ছি, মেজর আক্তার সম্পর্কে আমি অনেক কিছু বলেছেন, অনেকে ক্লাউন আখ্যা দিয়েছেন, আমি ওইটাতে দিতে চাই না। উনি একজন মুক্তিযোদ্ধা, শ্রদ্ধার সাথেই বলতে চাই। আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, আমি করছিও না। অনেকে বলেন, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে যদি কেউ একমত না হয়ে শুধুমাত্র অস্ত্র হাতে যুদ্ধ করাটাকে মনে করা যে আমি মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে আমি যুদ্ধ করেছি, তাহলে সেটা আমার মনে হয় প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার যোগ্যতা সেভাবে অর্জন করা যায় না। চেতনা যোগ যুদ্ধ, এবং কেউ তো সশস্ত্রভাবে যুদ্ধ না করে সহযোগী মুক্তিযোদ্ধা প্রচুর আছে। আমরা আসলে হীরাভাই 54 বছরেও মীমাংসা করতে পারলাম না কেন 71-কে? এটার পেছনে আমরা যারা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধকে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সময়, আমি অকপটে স্বীকার করতে চাই যে একটা বড় দল, যে দলের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দল একটা ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করার জন্য। এই অবস্থায় নিয়ে গেছিল, মানসিকভাবে জাতি প্রস্তুত হয়ে গেছিল। এই দলটি
যখন ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পরে তাদের মধ্যে যে আমরা যে বিচ্যুতিগুলো লক্ষ্য করলাম, আমরা তো স্বাধীন হওয়ার পরপরই বলেছিলাম যে আমরা যারা যুদ্ধ করেছি, আমি ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর একজন সদস্য ছিলাম। আমাদের মুক্তিযুদ্ধে ট্রেনিং হয়েছে আসামের তেজপুরে। আমরা যারা যুদ্ধ করেছি সবাইকে নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার, এটাতে আর কান দেওয়া হয়নি। উনি ওনার দলকে নিয়েই রাজনীতি করেছেন এবং এক পর্যায়ে যে উনি অনেক কাজ করেছেন যাতে করে উনি ওনার যে জনপ্রিয়তার পারদ, ওনার অবস্থান থেকে জনপ্রিয়তার পারদ নিচে নেমে গেছেন, জনপ্রিয়তার পারদ 90 থেকে নেমে 30-এ চলে এসেছিল বা ওইরকম কিছু একবার তলানিতে চলে গিয়েছিল এবং ওনাকে সেই জনপ্রিয়তা না থাকা একটা ব্যক্তি, একজন রাষ্ট্রনায়কের যে পরিণতি, ভয়াবহ পরিণতির মুখোমুখি খেসারত দিতে হলো তাকে। খেসারত দিতে হয়েছে। হীরা ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবে। সালাম ভাই, এখানে আপনার কাছ থেকে আরও একটু শুনতে চাই যে 71-এর যে মানে শেখ মুজিব তার যে জনপ্রিয়তা, আকাশ সমান জনপ্রিয়তা তার কর্মকাণ্ডের মাধ্যমে হীরা ভাইয়ের বক্তব্য অনুযায়ী তলানিতে চলে এসেছিল। তো 24-এও কি এরকম কিছু যে একটি পক্ষ এই 71-এ যেমনি গ্রেপ করেছে 71-কে, 24-কেও সেরকম দেখেন কিনা? না, সেটা তো অল্প সময়ের মধ্যেই দেখেন না আপনি। আমরা যে কারণে বিএনপির পক্ষ থেকে 5ই আগস্টের পর থেকে আমরা বলে আসছিলাম যে এই সরকারকে যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান, কতদিন আপনার সময় দরকার, কি কি সংস্কার করতে চান এবং নির্বাচনটা কবে করতে চান। কিন্তু এই সরকার কিন্তু সেই পথে হাঁটে নাই। তখন আমাদেরকে ব্লেম করা হলো যে আমরা নাকি শুধু নির্বাচনই চাচ্ছি, আমরা খালি ক্ষমতায় যাওয়ার জন্যই পাগল হয়ে গেছি। কিন্তু বাস্তবতাটা হলো এই যে আমরা তো বুঝতে পারছি যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটার সৃষ্টি হয়েছিল, সেখানে যখন সে আগের মতোই শেখ হাসিনা যেমন নির্বাচনের প্রশ্ন আসলেই বলতো আমি কেন নির্বাচন দিব, ওই তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য, ঠিক এই 5ই আগস্টের পরেও একই কথা যে নির্বাচন দিব কি বিএনপিকে ক্ষমতা আনার জন্য। বিএনপিকে ক্ষমতা আনার জন্য কি পরিবর্তন হয়েছে? অর্থাৎ বিএনপির মনে হয় যে একটা অপরাধ করে ফেললো, অর্থাৎ একটা বিভক্তি টানা টোটাল আন্দোলনের মধ্যে। এটা তো আপনার যে সবাই স্বীকার করতেছে একটা বৃহৎ শক্তি হলো বিএনপি, অথচ সেই বৃহৎ শক্তি বিএনপিটাকে আইসোলেটেড করতে চাচ্ছে এটা থেকে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু বিভক্তিটার সৃষ্টি হলো। কিন্তু বিভক্তি কই, আমরা তো দেখলাম ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে আপনাদের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে বসলেন। না শোন, এইটা তো হলো যে তারা বসছে সেটা ঠিক আছে, কিন্তু একবারও কি যেটা আমরা বলছি যে আমরা রাজনীতিবিদদের মধ্যে রাজনৈতিক দলগুলো, বিএনপি যে 31 দফা দিছে, 31 দফাটা কি কখনো সরকার পড়ে দেখছে? 31 দফাটাকে সত্যিকার থেকে চেষ্টা করছে যে দেখি, প্রস্তাব আকারে দিয়েছি, আমরা প্রস্তাব আকারে দিছি, তারা কি এটা কখনো বলছে যে আমরা এরকম একটা পাইছি, এটার মধ্যে যথার্থতা আছে? সবগুলোর আলোকেই তো একটা সিটিজেন চার্টার করা হয়। এর জন্য বিষয়টা হলো যে পরিষ্কার কথাটা হলো যে আমি ইন্টেনশনটা, আমি কি চাচ্ছি, আমি কি চাই। আজকে এই সরকারের এই সমস্ত দুর্বলতার কারণেই কিন্তু আজকে ফ্যাসিবাদের দোসররা আবার নতুন করে মাথা গজানোর একটা সুযোগ পাচ্ছে। সালাম ভাই, আমরা আরও একটু শুনবো এই বিষয়ে আলোচনা, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কাবেল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং আছেন চাকসুর সাবেক ভিপি মুক্তিযোদ্ধা শামসুজ্জামান হীরা। আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম। সালাম ভাই, আপনার কাছ থেকে আপনি বলছেন যে বিভক্তির কারণে ফ্যাসিবাদ সুযোগ পেয়েছে বা ফ্যাসিবাদীরা আমাদের পরিবেশটিকে নষ্ট করবার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র থাকবে, কিন্তু এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছতে হবে। লক্ষ্যে পৌঁছানো কি ধীরে ধীরে প্রকট মানে সংকটের দিকে যাচ্ছে কিনা? না, সংকট তো একটা সংকটের মধ্যে ফেলে দিছে, কিন্তু তারপর এই সংকটটাকে আরও তারা গভীর করতে চাচ্ছে, যেটা আমরা চাচ্ছি না কোনো অবস্থাতে। যেটা আমরা বারবার বলে আসছি যে এই সরকারের অনেক ব্যর্থতা আছে, তারপর আমরা চাই না যে এই সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হোক। এই সরকারকেই সফল হতে হবে, এই সরকারকেই সফল হতে হবে। সফল হওয়া ছাড়া কোনো মানে বাংলাদেশ হেরে যাবে, গত্যন্তর নাই, তাই না? যদি সফল না হয় হোয়াট ইজ নেক্সট, এরপরে তো আরও খারাপ। এই কারণেই বলবো যে আজকে যদি আমাদের কথাগুলো শুনতো
এবং 6 মাসের মধ্যে 9 মাসের মধ্যে যদি আজকে এই জাতির একটা নির্বাচন পাইতো, তাহলে আজকে যে যত কথাই বলুক না কেন এই সংকটগুলো এত ঘনীভূত হতো কিন্তু না। সালাম ভাই, অনেকে বলছেন যে নির্বাচনই একমাত্র সমাধান ছিল না আসলে না না, অভ্যুত্থান পরবর্তী একমাত্র বাংলাদেশে। সমাধান না, কিন্তু নির্বাচনই সমাধান। আপনি দেখেন, যদি শেখ হাসিনা নির্বাচনের পথটা বন্ধ না করতো, নির্বাচনের মাধ্যমে সরকারে যাওয়া, নির্বাচনের মাধ্যমে সরকার থেকে নেমে আসা, এই পথটা যদি সে বন্ধ না করতো, তাহলে কিন্তু সে পালাইতে হতো না। এটা কিন্তু পরিষ্কার। কাজে এইখানেও যেটা আপনার সব কিছুর পরেই কিন্তু আপনার আমরা তো পাশাপাশি যেটা বলছি, আপনি সংস্কার করেন, কতটুকু সংস্কার করতে বিচার চান করেন, সেটা করেন। আবার সেই সংস্কারের জন্য তো আমরাই আগে দিছি 31 দফার মধ্যে দিয়ে। আজকে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সংস্কারের জন্য আমরা তো সেই কথাগুলো বলছি। এর মানে এই না যে নির্বাচন চাচ্ছি কিন্তু আমরা সংস্কার চাই না। নির্বাচন চাচ্ছি মানে আমরা একদলীয় শাসন চাই, সেটা না। নির্বাচন চাই মানে এটা সবচেয়ে বড়টা এখন যেটা দরকার, যে এই দেশে একটা গণতন্ত্র দরকার। গণতন্ত্রটা যদি আমি ফিরিয়ে না আনতে পারি, এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে আসে নাই। গণতন্ত্রটা ফিরে আসে, এখানে দেখেন এক একজন এক একটা রাজনীতি করতে পারে। ভাইরা কমিউনিস্ট পার্টি, ওনারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু এই মুহূর্তে ওই সমাজতন্ত্রটা মাথায় রেখে এই মুহূর্তে গণতন্ত্রটা আনতে হবে। ওনারাও গণতন্ত্রের এই জন্য ওনারা সেটাই চাচ্ছে, ওনারাই সেটা সেম ওয়েতে আজকে অনেকে ইসলামিক সমাজ ব্যবস্থা চায়, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা মাথায় রেখে এখন গণতন্ত্রটা আগে আনতে হবে। গণতন্ত্রটা যদি আমি না আনতে পারি, তাহলে ওইটা আরও দূরে। আর গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা যে কতটুকু হুমকির সম্মুখীন হয়, সেটা তো আমরা দেখেছি যে আজকে আধিপত্যবাদী শক্তি কিভাবে আমাদের উপর প্রভাব বিস্তারটা করে। তো সেই কারণেই বলবো, আধিপত্যবাদী শক্তি কাদের হয়ে এখানে অ্যাক্ট করছে? এটা তো পরিষ্কার। যখন আপনারা দেখছেন না, যখন দেখছেন যে আধিপত্যবাদী শক্তি পরিষ্কার, তাদের কাছে যায় ধর্ণা দিছে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী, যে এইবার আওয়ামী লীগকে ক্ষমতা আপনি বলছেন যে এখনো তৎপর, কিন্তু কাদের হয়ে এখন তৎপরতা চালাচ্ছে? তৎপরতা ওই পরাজিত ফ্যাসিবাদকে নিয়েই। এবং পরাজিত ফ্যাসিবাদের সাথে কাদের সম্পর্ক আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কাদের? যাদের তো আজকে ঘটনা প্রবাহ, এটা আমার মুখ দিয়ে তো বলা দরকার নাই। আজকে যারা নির্বাচনটাকে প্রশ্নবোধক করতে চায়, নির্বাচনটাকে পিছাইতে চায়, আবার একটা গণতন্ত্র ফিরে আসুক, মানুষের ম্যান্ডেটটা মানুষ দিতে পারুক, এটা যারা চায় না তারাই সেটা। তো এই জন্যই বলবো যে আজকের দেখেন একটা জিনিস যেটা আমি প্রথমেই বলছি, যে আওয়ামী লীগই সত্যিকার অর্থে মনে প্রাণে মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে ধারণ করতে পারেনি। আর সেই জায়গায় আপনি বলতেছেন যে আরেকটা যারা ধর্মভিত্তিক একটা রাজনীতি করতে চায়, তাদের মাধ্যমে আপনার মনে করতে যে তাদের মাপ চাওয়ার মধ্যে দিয়ে সবকিছু সমাধান হয়ে গেল। আপনারা মাপ করলে কি হয়? না মাপ তো, আপনারা মুক্তিযোদ্ধারা, আপনারা তো মহান, আপনারা আমি তো মাপ করে দিতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরকে তো সেই মাপটা সেভাবে চাইতে হবে। এখন পর্যন্ত তো তারা মুখে বলে এক কথা, কাজে বলে আরেকটা। তারা তো 2 দিন আগেই বলছে যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করছে, পাকিস্তানিরা করে নাই, বা পাকিস্তানিদের সহযোগিতায় যারা ছিল তারা সেটার জন্য দায়ী না। একদিক দিয়ে আমি বলতেছি আমি মাপ চাচ্ছি, আরেক দিক দিয়ে আমি বলতেছি না আমি এটা করি নাই। অর্থাৎ ঘটনাকে আপনি বাইপাস করার জন্য চেষ্টা করেন, সত্যটা তো আপনি স্বীকার করছেন না। তো সত্যটা স্বীকার করেন, পাশাপাশি যেটা বলবো যে শোনেন, এখন যদি শেখ হাসিনা এসে কালকে বলে যে আমাকে মাফ করে দেন, তাহলে আমি কি করব? আজকে দেখেন, দেশের জন্য যুদ্ধ করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, গত 17টা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি আর কয় বছর বাঁচবো? তাহলে আমি যদি বলি যে তাহলে শেখ হাসিনা আমার এই 17টা বছর আপনি ফেরত দেন, তারপর আপনাকে আমি মাফ করে দেব, অসুবিধা তো নাই। তো এটার জন্য প্রত্যেকটারই মাপেরই কিন্তু একটা আবার সীমানা আছে, যে কতটুকু আপনি মাফ করতে পারবেন। এবং সেটা মাফ করার মালিক হলো জনগণের কাছে যাব আমরা। জনগণ যদি মাফ করে দেয়, আমি করার কিছুই নাই। জনগণ যদি আজকে রাষ্ট্র ক্ষমতায় মনে করে যে হ্যাঁ একটা ওই দলকে দিয়ে দিবে, আপনি ঠেকাইতে পারবো? সে কাজে সেটা সবচেয়ে বড় এইখানে নিয়ামক শক্তি হলো জনগণ যদি সেটা চায় তাহলে সেটা হবে, আর তা না হলে তো সেটা কোনোভাবেই আপনি যত কিছুই বলেন, কারণ জনগণ তো দেখে, যেটা বললাম না যে বাংলাদেশের জনগণ অনেক সচেতন, কখনো তারা ভুল করে নাই। ঐতিহাসিকভাবে 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই। আপনি দেখেন যেটা বললাম, এবং 2024 স্বাধীনতার পরে আওয়ামী লীগ এরকম একটা বিশাল দল, শেখ মুজিব একটা মহিরুহের মতো একটা রাজনীতিবিদ, তার বিরুদ্ধে দাঁড়াইতে কিন্তু 6 মাস লাগে নাই।
6 মাস লাগে নাই, যখন দেখছে যে আমি যে মুক্তিযুদ্ধ করলাম আমার সেই স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আজকে আওয়ামী লীগ খায়া মোটা তাজা হচ্ছে আর আমি বিকলাঙ্গ হয়ে যাচ্ছি, তখন তো সে সেটাকে সহ্য করে নাই। দেখে যে বাংলাদেশের মানুষ এটা কখনোই করে না, কখনোই করে না। কাজে যারা যদি ওই ইতিহাস অনেকে বিকৃতি করতে চায়, বিকৃতি করে সাময়িক হয়তো বগল দাবা করে, কিন্তু জনগণ কিন্তু কখনো সেই পথে হাঁটে না, জনগণ সালাম ভাই, রাইট ডিসিশনটাই নেয়। আপনার কাছ থেকে আবারও শুনবো। হীরা ভাই, মাপ চাওয়া মানে তো এক প্রকার দায় স্বীকার করা। আসলে কোনো একটা অপকর্ম বা একটা গণবিরোধী, প্রচণ্ড গণবিরোধী, যেটাকে মানে ভাষায় প্রকাশ করা যায় না, সেই ধরনের কোনো কাজ করে মাপ চাইলাম আর মাপ করে দেওয়া গেল। আর মাপ করার মালিক, যেটা উনি বললেন আমাদের সালাম ভাই যা বললেন, মাপ করবে জনগণ। কিন্তু আপনারা মুক্তিযোদ্ধা, আমরা যারা আছি, আমরা মনে করি আমরা যারা মুক্তিযোদ্ধা, আপনি জানেন যে জার্মানিতে কি নাৎসি পার্টি আছে? নাই, আছে কিন্তু ওইভাবে নাই, অ্যাক্ট করতে পারছে না অ্যাক্ট তারা। করতে পারছে না। ইতালিতে কি ফ্যাসিস্ট পার্টি আছে? মুসলিনের নাই। আমাদের দেশে যারা পাক বাহিনীর সাথে সক্রিয়ভাবে এবং ভয়াবহভাবে সহযোগিতা করেছে, তাদের অক্সিলারি ফোর্স হিসেবে আল বদর, আল শামস এবং একটা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রাজাকার, এগুলো গঠন করার মধ্য দিয়ে প্যারামিলিটারি ছিল। প্যারামিলিটারি ছিল, এবং তারা আমাদের গণহত্যাকে অনেক বেশি রকমভাবে সহায়তা করেছে পাক বাহিনীকে গণহত্যা করার কাজে, পথ দেখিয়ে নিয়ে গেছে। পাক বাহিনী তো চেনার কথা না, শহর ছাড়া বাইরে তো তাদের এরকম গণহত্যা চালানোর মতো তাদের সে সামর্থ্য ছিল না। পথঘাট চেনাও ছিল। সব কিছু করেছে যারা, এবং যারা ভয়াবহভাবে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমরা যারা জনগণের রাজনীতি করি, আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষের মুক্তির রাজনীতি করি, তারা তো ওই ধরনের একটি পাশবিক শক্তিকে, যারা জনগণের চরম বিরোধী, শুধুমাত্র হত্যাকারী হিসাবেই নয়, এমন কাজের জন্য তারা হত্যা করেছে যে কাজটা জনস্বার্থ বিরোধী এবং জনগণের কল্যাণ বিরোধী কাজ। একটা পাকিস্তানি জানটাকে সহায়তা করার জন্য, এই দেশে একটা পুঁজিবাদী এবং পাকিস্তানের নয়া উপনিবেশিক শাসন ব্যবস্থাকে, আমি বলবো একটা নয়া উপনিবেশিক যে শাসন চলছিল, শাসন এবং শোষণ, সেটাকে অব্যাহত রাখার জন্য যারা সহায়তা করেছে, তাদেরকে তো আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি থেকে মাফ করার প্রশ্নই আসে না। বরং আমরা মনে করি বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকারটাই নাই, কারণ তারা তো থাকা উচিত না। তারা তো বললো জুলুম অত্যাচার যা করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, এটি স্বীকার করে প্রকাশ্যে এভাবে ক্ষমা চাইলে ক্ষমা তো মহানুভবতা, ক্ষমা করা তো মহতের লক্ষণ। আজকে বিজয় দিবসে তারা ক্ষমা চেয়েছে, যেহেতু ভুল স্বীকার করেছে, তো ভুল করে ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করতে দোষের কি? আমি তো বললাম যে তারাও তো এই 24 গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক। আমরা যারা একটা বিশেষ রাজনীতির সাথে জড়িত আছি, জনগণের ভাগ্যের পরিবর্তন যারা চাই, জনগণের মুক্তির রাজনীতির সাথে যারা জড়িত, সাম্যের রাজনীতির সাথে যারা জড়িত, তারা ওই ধরনের রাজনৈতিক দলগুলোকে, এবং তাদের ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল মানেই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং একটা বিশেষ শোষক গোষ্ঠীকে সহায়তা করার একটা পন্থা যারা এটা করে থাকে, এইরকম ধর্মকে রাজনীতির মধ্যে ব্যবহার করে সুযোগ সুবিধা নিতে চায়। তারা কতটুকু ধর্মকর্ম পালন করে তাও জানি না, কেন যারা প্রকৃত মানে ইসলাম পছন্দ লোক বা যারা ইসলামের পণ্ডিত, তারা তো মতবাদকে ইসলামের একটা পরিপন্থী মতবাদ হিসেবে মনে করে, যেটা আজকে যাদের কথা বলছেন তাদের রাজনীতির মূল দর্শন যে মতবাদের উপরে গড়ে উঠেছে, ওই মতবাদটাকেই তো তারা ইসলাম বিরোধী মনে করে, ইসলামের সাথে যায় না। হীরা ভাই, আরেকটি বিষয় একটু আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে যে ওসমান হাদি, শরীফ ওসমান হাদি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন ঢাকার একটি আসন থেকে, ঢাকা 8 আসন থেকে। তার উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছে, এখনও পর্যন্ত বলা হচ্ছে যে মিসক্রিয়েন্টস চিহ্নিত, কিন্তু তাকে ধরা যায়নি। সন্দেহভাজন কয়েকজনকে ধরা হয়েছে, তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন। এমন বাস্তবতায় সালাম ভাইরা যারা একেবারে ফ্রন্টে রাজনীতি করেন এবং আপনারা যারা প্রকাশ্যে রাজনীতি করেন, আপনারা কি কিছুটা থ্রেট মনে করছেন কিনা, পরিবেশটা স্বাভাবিক কিনা? এবং সালাম ভাই কিন্তু একটি কথা বলেছেন যে এই যে বিভক্তি, এই বিভক্তির যে রেখাটি, এই রেখাটি ধরেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট আবারও সুযোগ নেবার চেষ্টা করছে। এটি আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায় না দুর্বলতা? এখানে আপনি একটা অত্যন্ত চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন। হাদির বিষয়টি, তাকে যে অ্যাসাসিন করার যে চেষ্টা,
এটা আমরা নিন্দা জানাই, কারণ যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপরেই কোনো হামলা আসুক, প্রাণনাশের চেষ্টা হোক, এটা আমরা চাই না। আমরা রাজনীতি দিয়েই রাজনীতির বিরোধীরা বা রাজনীতির পক্ষে কথা বলতে চাই, রাজনীতি দিয়ে বিশ্লেষণ করতে চাই। হাদির ঘটনাটা অত্যন্ত নিন্দার্হ, কিন্তু এটার পেছনে যারা ইন্ধন যোগাচ্ছে, আমাদের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনটা যেন ভণ্ডুল হয়ে যায়, নির্বাচনটা যেন না হতে পারে, এই কাজটি করার জন্য এই হাদি হত্যা প্রচেষ্টা চালানো হয়েছিল এরকম অনেকে মনে করে থাকে, এবং এর পেছনে মদতদাতা হিসেবে বিদেশে অবস্থানকারী একটি ফ্যাসিস্ট শক্তিকে দায়ী করে থাকে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা চলছে। এটাকে কি আপনি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন? এটা আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, যদি আমাদের এটা তো অবশ্যই প্ল্যান, এবং কাকে কখন করা হবে এটা কেউ বলতে পারবে না। বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এরকম এটা সিইসি বলেছেন, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, যদিও উনি একজন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং সেই হিসাবে আমার সাথে ওনার পরিচয় আছে, ভালোই লোক হিসেবে অনেকে মনে করে ওনাকে। তারপর এটা উনি কিভাবে কেন বলেছেন বলতে পারবো না। যেটা এখানে দায়টুকু কার বা দায়িত্বহীনতা আছে কিনা, এটা নিয়ে যেটা সবচেয়ে বেশি যে জিনিসটা চলছে সেটা হচ্ছে যে নির্বাচনকে ভণ্ডুল করার একটা এই পরিকল্পনা বা একটা কি বলবো ষড়যন্ত্র বা একটা কি বলবো একটা মিশন, এই ধরনের হামলাগুলো, এবং এটা যে কোনো সময় যে কোনো আরো অনেকের উপরে ঘটতে পারে। হীরা ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো। সালাম ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। হীরা ভাই যেটি বললেন যে এ ধরনের একেবারে প্ল্যান করা, হ্যাঁ, প্ল্যান করেই হামলা করা হয়েছে। আজকে দেখলাম যে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন বা সম্ভাব্য প্রার্থী, তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। নারায়ণগঞ্জে আপনাদের দলীয় একজন প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত একজন নির্বাচনের মাঠ থেকে সংবাদ সম্মেলন করে সরে গেছেন। এই প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিশ্চয়ই ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। বিরতির আগে শামসুজ্জামান হীরা ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনছিলাম। সালাম ভাই, আপনার কাছ থেকে একটু শুনবো। ভয়ের এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে, রাজনীতিবিদ এবং প্রার্থীরা কিছুটা ভীত, এবং আমরা দেখেছি যে আজকে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি দলীয় প্রার্থী মাসুদুজ্জামান তিনি ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তার কথা বলে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সংবাদ সম্মেলন করে। শুনেন, আমি যে কথাটা প্রথমে বলে আসছিলাম আমি এখনো বলি যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে টোটাল জনগণের মধ্যে যে অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল সেই স্পিরিটটা কিন্তু আর এখন নাই, এবং না থাকার কারণটাই হলো যে পরাজিত ফ্যাসিবাদকে লালন পালন করছে বিভিন্নভাবে এই সরকার, যে বিএনপির ভয়, অর্থাৎ বিএনপি চলে আসবে, এই জন্য তাদেরকেই লালন করা। তা আজকে সেই কারণে তারা ছোবল মারতেছে। তা আমরা তো আজকে এটা তো বারবার বলে আসছি যে এটা তো পরিষ্কার, যেটা আজকে প্রধান নির্বাচন কমিশনারও অনেকটা বোঝানোর জন্য চেষ্টা করছেন যে এইখানে পরাজিত ফ্যাসিবাদ তো চেষ্টা করছেই যাতে নির্বাচনী পরিবেশটা যাতে নষ্ট হয়ে যায়। খুবই স্বাভাবিক, তারা তো স্বাভাবিক, সে চেষ্টা করবেই। তো এটার জন্যই তো আমরা বলে আসছিলাম যে তাদেরকে যাতে কিভাবে প্রতিহত করা যায়, সেই পথে তো হাঁটলো না। আমরা সেই সময় বলছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ডিপ্রাইভ ছিল তাদেরকে আপনি জায়গায় দিয়ে দেন, দিল না, কি দিলে বিএনপির লোকজন চলে আসে, অর্থাৎ বিএনপি ঠেকাইতে যে আজকে তারা নিজেরা ঠেকে যাচ্ছে, দেশকে ঠেকায় ফেলতেছে। কারণ বিএনপি তো প্রো পিপুল, বারবার এটা প্রমাণিত হয়েছে, 17 বছর ধরে তারা বারবার প্রমাণিত। এই দেশে যতবার সংকটে পড়েছে ততবার বিএনপি জনগণের পাশে ছিল এবং সংকট থেকে উত্তরণ ঘটাইছে বিএনপি। তো কাজে সেই বিএনপিকে যখন চিহ্নিত করে তারা সাইড করতে চায় তখন তো স্বাভাবিকভাবে এই ক্ষতির সম্মুখীনটা হবেই। তবে একটা কথা যেটা বলতে চাই যে এখনও যেটা আমি মনে করি, একটা রাজনৈতিক কর্মী হিসাবে যেটা মনে করি, যে আমাদের চিফ অ্যাডভাইজার উচিত সকল অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা, যে আপনারা কি নির্বাচন চান, যদি নির্বাচন চান আপনারা কতটুকু সিনসিয়ার, আপনারা নিজেরা নিজেদের ক্ষেত্রটা তৈরি করেন, ঠিক মতো করেন, যা আপনি ভোট করবেন, আপনার যে ভোট সেন্টার সেই এলাকার দায়িত্বটা আপনাদেরকেই নিতে হবে। পাশাপাশি যেটা আইন শৃঙ্খলা শুধুমাত্র পুলিশ দিয়ে তো আপনি রক্ষা করতে পারবেন না, কখনোই হয় নাই। যদি আবার জনগণকে কে ঠিক করবে, এই পার্টিসিপেট যে অংশগ্রহণকারী দলগুলো আছে তারা ঠিক করবে, তারা ঠিক হয়ে গেলে জনগণ ঠিক হয়ে যাবে। কাজে সেখানে
ওই জায়গাটাতে আপনার মোবিলাইজ করতে হবে। যদি আমি ওইটা করতে পারি তাহলে, কারণ যদি আমি মনে করি যে নির্বাচনটাই আমার এখন দরকার, যদি সিনসিয়ারলি চাই, আজকের এই সরকারও যদি যারা আছে তারাও যদি মনে করে যে হ্যাঁ তারা নির্বাচনটা ঠিক মতো করতে আপনার কি চায়। মনে হয় সিনসিয়ারিটির ঘাটতি আছে? না, সিনসিয়ারিটির ঘাটতি আগে তো ছিলই, এখন যাতে না থাকে সেটা কারণ থাকলে তো তাদের উপায়টা কি, তারা কোথায় যাবে? আলটিমেটলি তাদেরকেই তো এটাকে ফেস করতে হবে। সরকার তো যথেষ্ট আন্তরিক দেখছি। আপনারা যদি সিকিউরিটির জন্য আপনারা নিজস্ব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সরকার দিচ্ছে যারা ফ্রন্টের রাজনীতি করেন এবং যারা প্রার্থী আছেন, তারপরেও একজন প্রার্থী সরে গেল। অস্ত্র দিয়ে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। শান্তি আনার জন্য আপনার পিপুলকে, যেটা আমি বললাম যে পিপুলসকে মোবিলাইজ করতে হবে। আজকে দলগুলোকে আজকে সেই জায়গাটায় আনতে হবে, ঐক্যমত্যের জায়গাটায় আনতে হবে। দলের মধ্যে এমনি রাজনৈতিক মাঠে কম্পিটিশন থাকবে, কিন্তু যদি নিজেদের মধ্যে অন্তর্ঘাতী কোনো কর্মসূচি হয় তাহলে তো সেটা তো ক্ষতি হবে। কোনো অবস্থাতেই পরাজিত ফ্যাসিবাদ যাতে কারো গলার উপরে বসে যাতে সে আসার সুযোগ না পায়, যেটা আজকে দেখেন আমাদের এই হাদির ছেলেটাকে যেভাবে মানে গুলি করা হলো, তাই না? এটা যে কে গুলি করলো দেখা যায় যে কিন্তু পুরা প্রমাণ চলে আসছে যে পরাজিত ফ্যাসিবাদের একের চিহ্নিত শক্তি তার পাশে ছিল, সে আইসা সেটা করছে। অর্থাৎ এটাকে নির্বাচনটাকে বানচাল করার জন্য ইন্টেলিজেন্স ফেইলিউর কিনা? অবশ্যই ইন্টেলিজেন্স ফেলিউরকে, ইন্টেলিজেন্সের উচিত ছিল যে আজকে এই ধরনের চিহ্নিত সন্ত্রাসী যারা আইন শৃঙ্খলা সবসময় যারা থ্রেট, এদেরকে সবসময় আইন শৃঙ্খলার বাহিনীর উচিত যে তাদেরকে সবসময় তাদের মোবিলিটিকে ফলো করা, তারা কোথায় কি করতেছে। আজকে দেখেন আপনি কি হলো, আমাদের পুলিশ এত ক্যাপাবল, মোহাম্মদপুরে মা আর মেয়েকে মেরে ফেললো এইভাবে নৃশংসভাবে, 24 ঘন্টা লাগে না ধরে ফেললো। আর যে জায়গায় হাদির উপর আক্রমণ করলো এটাকে জানা, একদম তারাই পরিষ্কার ছবি টবি সব দিয়ে দিছে, সাংবাদিকরা বলছে কোথায় কী হলো, অথচ এটা তারা ধরতে পারলো না। কেন ধরতে পারলো না? সাথে সাথে তো বর্ডার সিল করে দেওয়া উচিত ছিল, তার ছবি টবি সহ সব জায়গায় পাঠানো উচিত ছিল। কোটি টাকা পুরস্কার তো ঘোষণা করেছে। পুরস্কার দিয়ে তো আর হবে না এটা। পুরস্কার কেন? তারা তাদের দায়িত্বটা যদি পালন করতো, যেমনিভাবে ওই মা আর মেয়ের হত্যাকারীর দায়িত্বটা তারা পালন করতে পারছে, এটা কেন পারলো না? তার মানে এইখানে শস্যের মধ্যে ভূত আছে। এই জন্যই তো বলছে যে প্রশাসনটাকে যে পর্যন্ত আপনি নিরপেক্ষ করতে না পারবেন, প্রশাসনটাকে কাজে লাগাতে না পারবেন, আর প্রশাসনের কাজে লাগবে তখনই যখন পিপুলস মোবিলাইজ আপনি করতে পারবেন। জি সালাম ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও, কারো না কারোর গলার উপরে বা ঘাড়ের উপরে বসে ফ্যাসিবাদ আমাদের এখানে বিষ বাষ্প ছড়াচ্ছে, সালাম ভাইয়ের অভিযোগ। আপনি কি মনে করেন শামসুজ্জামান ভাই? আসলে তো ফেসিবাদ যদি বলতে আমরা এই গত বছর জুলাই আগস্টের যারা পালিয়ে গেল এ দেশ ছেড়ে, তাদেরকে মিন করি এবং তাদেরকে আমরা মিন করব অবশ্যই। তারা তো এখনো পর্যন্ত তাদের যে কাজকর্ম, তাদের যে অপকর্ম, তাদের যে গণবিরোধী তৎপরতা, সেটা থেকে তো নিবৃত্ত হয়নি। উপরন্তু তারা বিদেশে থেকে অনবরত এই দেশের মানুষকে উস্কানি দিয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্ম করতে, যেটা এখানে একটা অস্থিরতার জন্ম দেয় এবং যেটা এই দেশে একটা অস্থিতিশীলতার জন্ম দেয় এবং এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সালাম ভাই বলছিলেন যে কারো না কারোর ঘাড়ের উপরে, গলার উপরে বসে এই কাজটি করছে। কোন সে ঘাড়? এই কারো না কারো ঘাড়ের উপরে বসে, এটা তো আমি এখন আমার কাছে কোনো এভিডেন্স নাই, বলতে পারবো না যে যারা এই দেশে কিন্তু আমরা দেখেছি যে হাদির উপরে যারা আক্রমণ করেছে তারা হাদির কর্মী হিসেবে আশপাশেই ছিল। তাহলে আমাদের ইন্টেলিজেন্স তাদেরকে চিহ্নিত করতে পারলো না কেন? এটা কি মানে আগে থেকে কোনো এরকম থ্রেট মনে করেনি সরকার? আমরা যেটা দেখেছি বিভিন্ন মিডিয়াতে এবং নিউজ মিডিয়াতে এবং মিডিয়াতে, সেটা হচ্ছে যারা ওই হাদির প্রচার কর্মে জড়িত ছিল, যে 3 ব্যক্তি তার নির্বাচনী প্রচারণার সঙ্গী ছিল এবং অত্যন্ত প্রথম সারির সঙ্গী ছিল, এদের মধ্যেই হত্যাকারীকে আমরা। তাহলে এখন যারা ক্রিয়াশীল রাজনীতি মাঠে করছেন তাদের মধ্যেও তো এরকম মিসক্রিয়েন্টস মিশে যেতে পারে। তাহলে কি এখন রাজনীতিকরা পরস্পরকে সন্দেহ শুরু করবেন? এ প্রশ্নের উত্তর শুনবো হীরা ভাই আপনার কাছ থেকে। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, যাচ্ছি সরাসরি আলোচনায়। হীরা ভাই আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছি।
আমরা ৭১ প্রশ্নে আবার একটু আলোচনা করতে চাই। ৭১ মানে আমরা দেখছি যে কেউ কেউ বলছেন যে গণতান্ত্রিক ধারাবাহিক ব্যর্থতার কারণে স্বাধীনতা বিরোধী শক্তিটি সুযোগ হিসেবে ব্যবহার করেছে। আপনি কি একমত এই বক্তব্য? আমি কিছুটা তো একমত অবশ্যই, কারণ আমাদের এই দেশে ৭১-এর পর থেকে এখানে গোত্রতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি এটা এইভাবেই বলবো, এবং এটা মিডিয়াতে এসছে, গোত্রতন্ত্র, পরিবারতন্ত্র, এবং সেটার ধারাবাহিকতা এখনও চলছে না তা আমি বলবো না, চলছে। গণতন্ত্রকে গোত্রতন্ত্র দিয়ে প্রতিস্থাপিত করলে সেই দেশে এই ধরনের ঘটনা, যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত গর্হিত, সেই ধরনের ঘটনা ঘটতেই পারে। মানুষ তখন বিরক্ত হয়ে যায় এবং তখন অশুভ শক্তি তাদের কাজকর্ম করতে সুযোগটা পেয়ে যায়। জি, তাহলে ৭১কে মীমাংসা করার সুযোগ কি আমাদের তৈরি হচ্ছে? ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, যে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আমরা আর কোনো অমীমাংসিত জায়গা রাখতে চাই না, জাতি হিসেবে আমরা মীমাংসার জায়গায় যেতে চাই, সেই সুযোগটি তৈরি হবে কিনা? আমরা ২৪-এর গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি একটা নূতন দিগন্তের সূচনা করেছে, নূতন একটা দিগন্ত উন্মোচন করেছে। সেই দিগন্তটি হচ্ছে দায়বদ্ধতা, জবাবদিহিতার দিগন্ত, এবং সেখানে প্রতিটি মানুষকেই দাঁড় করানো হচ্ছে এই দায়বদ্ধতার কাঠগড়ায়। যেমন ফ্যাসিস্ট হাসিনা রেজিমকে দাঁড় করানো হয়েছিল, তেমনি আমি মনে করি আরও আজ থেকে ৫৪ বছর আগে যে ঘটনাগুলোর জন্য যারা দায়ী ছিল তাদেরকেও এই অন্তত ২৪-এর গণ অভ্যুত্থানের কাঠগড়াতে, তাদের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তাদেরকেও এইরকম দায়বদ্ধতার কাঠগড়াতে দাঁড় করানো উচিত। তারা যেহেতু স্বীকার করেছেন, তারা স্বীকারও করেছে যে আমরা যা করেছি, অন্যায় করে থাকলে আমাদের মাফ করে, আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। স্বীকার করা করলে তো চলবে না, স্বীকার করলে তার যখন সে আত্মস্বীকৃত খুনিকে আমি বিচারের মধ্য দিয়েই তাদেরকে আমি তাদের ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমি মনে করি ন্যায়সঙ্গত। মানে এই ২৫ সালের বিজয় দিবসে আজকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই আপনার প্রত্যাশা? আমার আজকে এইটি প্রত্যাশা। আমি চাই যে লক্ষ্যগুলোকে, যে স্পিরিটকে নিয়ে, যে চেতনাকে নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, একটা সুখী সমৃদ্ধ, একটা সবার জন্য সাম্যভিত্তিক সমাজ, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক। এবং আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমি আবেদন রাখবো তরুণ সমাজের প্রতি। আমরা তো একসময় যুদ্ধ করেছি যখন আমাদের তারুণ্য ছিল, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এইরকমই বোধহয় কবিতা। এই প্রজন্মেরও সেই প্রজন্মকে আমি নয়া প্রজন্মের প্রতি আমি রাখবো। এবং এই প্রজন্ম কিন্তু সেটি প্রমাণ করেছে, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে এবং রাজপথ, রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে একটা সম্ভাবনার সূর্য তারা কিন্তু উঠিয়েছে, এবং সেই সম্ভাবনাকে কাজে লাগাবার দায়িত্ব জাতি হিসেবে আমাদের। আমরাও চাই আজকে এই বিজয়ের দিনে যত অমীমাংসিত ইস্যু আছে আমাদের, সেই স্বাধীনতার থেকে শুরু করে ২৪ পর্যন্ত বা ২৫ পর্যন্ত, আজ পর্যন্ত সকল অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা হোক এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত যে যাত্রা, সেই যাত্রা শুরু করুক। ধন্যবাদ শামসুজ্জামান হীরা ভাই, আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আপনাদের দুজনকেই আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি আমরা। আপনাদেরকেও ধন্যবাদ, এবং যারা আমাদের এই অনুষ্ঠান শুনেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল ৭টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল ঠিক রাত ৯টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।